1930 সালে পৃথিবীর প্রথম বিশ্বকাপ হয়েছিল উরুগুয়েতে। 13টা দেশ অংশ নিয়েছিল, কোনো বাছাই পর্ব ছিল না। যে খেলতে চাইল খেলল। ইউরোপ থেকে মাত্র 4টা দল আসতে পেরেছিল, কারণ আটলান্টিক পার হতে 3 সপ্তাহ লাগত জাহাজে, এবং অনেকে সে যাত্রা নিতে রাজি হয়নি। পুরস্কার ছিল একটা সোনার ট্রফি আর গর্ব। সেই টুর্নামেন্টে কোনো স্পন্সর ছিল না, কোনো সম্প্রচার চুক্তি ছিল না, কোনো হোস্ট ফি ছিল না, টিকিটের দাম ছিল সামান্য, ছিল শুধু ফুটবল। অন্যদিকে 2022 সালে কাতার বিশ্বকাপে ফিফার আয় হয়েছে $7.5 বিলিয়ন। 2026 বিশ্বকাপে সেই সংখ্যা ছাড়িয়ে যাবে $10 বিলিয়ন। 2026 বিশ্বকাপে দল বেড়ে হয়েছে 32 থেকে 48, আর ম্যাচ 64 থেকে 104, সাথে বাড়ছে বিলিয়ন ডলার আয়। কিন্তু ফুটবল কি বাড়ছে, নাকি ফুটবল এখন শুধু একটা পণ্য যেটা কিনতে পারলে পাবেন, কিনতে না পারলে পাবেন না? এই গল্পটা একটা সংগঠনের গল্প, যেটা একদিন ফুটবলকে ভালোবাসত এবং তারপর ধীরে ধীরে বহু বছর ধরে ফুটবলকে বিক্রি করে দিল, এবং সেই বিক্রির প্রতিটি পর্যায়ে নিজেকে ফুটবলের ত্রাণকর্তা হিসেবে দাবি করে গেল। এবং এই বিক্রির সবচেয়ে দক্ষ দালাল জিয়ান্নি ইনফান্তিনো। বিন্দুর আজকের পর্বে আমরা জানব কিভাবে ফিফা ধীরে ধীরে ফুটবলকেই বিক্রি করে দিয়েছে। 1904 সালের 21শে মে প্যারিসের 7টা দেশের প্রতিনিধি একটা টেবিলে বসলেন। ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড। তারা একটা সংগঠন তৈরি করলেন, ফেডারেশন ইন্টারন্যাশনালি দি ফুটবল অ্যাসোসিয়েশন, সংক্ষেপে ফিফা। উদ্দেশ্য ছিল সহজ, ফুটবলকে আন্তর্জাতিক করা, পৃথিবীর মানুষদের একই নিয়মে একই মঞ্চে খেলতে দেওয়া। প্রথম প্রেসিডেন্ট ছিলেন রবার্ট গুয়েরিন, একজন ফরাসি সাংবাদিক। তিনি বেতন নিতেন না, ফুটবল করতেন কারণ ফুটবল ভালোবাসেন। জুলে রিমে যখন 1921 সালে প্রেসিডেন্ট হলেন, তখন তার স্বপ্ন ছিল একটাই, পৃথিবীর সব দেশের একটা টুর্নামেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে, ইউরোপ ছাড়খাড়। রিমে বিশ্বাস করতেন ফুটবল সেই বিভক্তি গোছাতে পারে, যুদ্ধ করা দেশগুলো মাঠে একসাথে খেলবে, ফুটবল বিশ্ব শান্তির মাধ্যমে হবে। এবং সেই আদর্শ থেকে 1930 সালে বিশ্বকাপের জন্ম। রিমে সে ট্রফি নিজে বহন করে উরুগুয়ে গিয়েছিলেন, একটা ছোট্ট টিনের বাক্সে, যেন একটা সাধারণ উপহার। কোনো বডিগার্ড নেই, কোনো আনুষ্ঠানিকতা নেই। কিন্তু ইতিহাসের একটা নিষ্ঠুর সত্য আছে, আদর্শবাদী প্রতিষ্ঠান বড় হলে আদর্শ ছোট হয়। 1950 থেকে 60-এর দশকে ফিফা ধীরে ধীরে বড় হলো। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার দেশগুলো যোগ দিল। বিশ্বকাপ জনপ্রিয় হলো, টেলিভিশন এলো, এবং টেলিভিশনের সাথে এলো টাকা। 1974 সালে জোয়াও হ্যাবেলাঞ্জ প্রেসিডেন্ট হলেন। হ্যাবেলাঞ্জ একটা সহজ কথা বুঝেছিলেন, ফিফাকে টিকিয়ে রাখতে হলে আফ্রিকা এবং এশিয়ার ভোট দরকার, এবং সেই ভোট পেতে হলে সুবিধা দিতে হবে। কিন্তু সুবিধার একটা মূল্য আছে, এবং সেই মূল্য দেওয়ার জন্য প্রচুর অর্থ দরকার। হ্যাবেলাঞ্জ সেই অর্থ জোগাড় করলেন বড় কর্পোরেট স্পন্সরদের কাছ থেকে, বিশেষত এডিডাসের হর্স ডাসলারের সাথে। এই বোঝাপড়া থেকে শুরু হয়েছিল ফিফার পরিবর্তন এবং ধীরে ধীরে দুর্নীতির সংস্কৃতি। হ্যাবেলাঞ্জের আমলে ব্রাজিলীয় মার্কেটিং ফার্ম আইএসএলকে বিশ্বকাপের মার্কেটিং রাইটস দেয়া হয়েছিল, এবং বিনিময়ে হ্যাবেলাঞ্জ নিজে লক্ষ লক্ষ ডলার পেয়েছিলেন বলে পরে আদালতে প্রমাণিত হয়। আইএসএল পরে দেউলিয়া হয়, এবং তদন্তে বেরিয়ে আসে ফিফার একাধিক কর্মকর্তাকে ঘুষ দেওয়া হয়েছে। হ্যাবেলাঞ্জ কখনো বিচারের মুখে পড়েননি। 2013 সালে মারা যান 96 বছর বয়সে। 1998 সাল ফিফার সর্বোচ্চ সিংহাসনে বসলেন সেপ ব্লাটার, জাতীয়তায় সুইস, মগজে অসম্ভব চালাক আর চতুর। ফুটবল মাঠের চেয়ে মাঠের বাইরের ক্ষমতার রাজনীতিটা তিনি বুঝতেন সবচেয়ে ভালো। সাবেক ফিফা প্রধান জোয়াও হ্যাবেলাঞ্জের একদম নিজের হাতে গড়া ও বিশ্বস্ত শিষ্য তিনি। ব্লাটারের আমলে ফিফা একটা সংগঠন থেকে একটা সাম্রাজ্যে পরিণত হলো, বাইরে চকচকে, ভেতরে পচা। ব্লাটার বুঝেছিলেন ক্ষমতা ধরে রাখার সূত্র, আফ্রিকা, এশিয়া, ক্যারিবিয়ানের ছোট ফেডারেশনগুলোকে নিয়মিত অর্থ পাঠাতেন উন্নয়নের নামে, বিনিময়ে তারা ভোট দিত, আর প্রতিটি নির্বাচনে ব্লাটার জিতে যেতেন। বিশ্বকাপ আয়োজনের অধিকার বিক্রি হতে শুরু করলো আক্ষরিক অর্থে। ফিফার নির্বাহী কমিটির সদস্যরা ভোট দেওয়ার আগে বিভিন্ন পক্ষ থেকে অর্থ পেতেন, কখনো নগদ, কখনো বিলাসবহুল ভ্রমণ। এটা গোপন ছিল না, সবাই জানত, কেউ বলতো না, কারণ বললে মূল্য দিতে হতো। ব্লাটারের পুরো শাসনামলে এমন একটা কার্যকর অভ্যন্তরীণ তদন্ত হয়নি যা কাউকে সত্যিকারের দায়বদ্ধ করেছে। ফিফার অডিট কমিটি ছিল, কিন্তু সেই কমিটির সদস্যরাও একই ব্যবস্থার অংশ। 2015 সালের মে মাসে জুরিখের বেওর অলেক হোটেলে ভোরবেলা সুইস পুলিশ ঢুকল। ফিফার 7 জন শীর্ষ কর্মকর্তা গ্রেফতার হলেন, ঘুমের মধ্যে পাজামা পরা অবস্থায়। পরবর্তী কয়েক সপ্তাহে আমেরিকার বিচার বিভাগ আরও অভিযোগ আনল। মোট অভিযুক্ত হয়েছিলেন 47 জন, নানা দেশের ফুটবল কর্মকর্তা, মার্কেটিং ব্যবসায়ী, মিডিয়া এজেন্ট। অভিযোগ 2 দশকের বেশি সময় ধরে ঘুষ, কমিশন, মানি লন্ডারিং, বিভিন্ন টুর্নামেন্টের মিডিয়া এবং মার্কেটিং রাইটস বেচা কেনায় $150 মিলিয়ন বেশি ঘুষ লেনদেন হয়েছে। আমেরিকা তদন্ত করেছিল, কারণ ফিফার অনেক আর্থিক লেনদেন ডলারে হওয়ার কারণে আমেরিকান ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়ে গিয়েছিল। ব্লাটার নিজে সরাসরি অভিযুক্ত না হলেও পদত্যাগ করতে বাধ্য হলেন। পরে সুইজারল্যান্ডে তার নিজের বিরুদ্ধে আলাদা তদন্ত হয়েছে। প্রাক্তন ইউইএফএ প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে 2 মিলিয়ন সুইস ফ্রাঁ অনুমোদিত পেমেন্টের অভিযোগে। এটা ছিল ফিফার ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি, এবং এই কেলেঙ্কারির ঠিক পরেই মঞ্চে এলেন এমন একজন মানুষ যিনি বললেন, আমি পরিবর্তন আনব, আমি সংস্কার করব, আমি ফিফাকে পরিষ্কার করব। তার নাম জিয়ান্নি ইনফান্তিনো।
জিয়ান্নি ইনফান্তিনো 1970 সালে সুইজারল্যান্ডের ব্রিগে জন্ম। ইতালীয় বংশোদ্ভূত পরিবার। আইনে পড়াশোনা করেছেন জেনেভা ও ফ্রিবুর্গে। ইউইএফএ তে কাজ করতেন দীর্ঘদিন। মূলত চ্যাম্পিয়ন্স লিগের আইনি ও বাণিজ্যিক বিষয়গুলো সামলাতেন। তিনি ফুটবলার নন, কোচ নন, এমনকি ক্লাব এক্সিকিউটিভও নন। তিনি একজন আইনজীবী যিনি ফুটবলের কর্পোরেট দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ফিফা দুর্নীতি কেলেঙ্কারির পরপরই প্রেসিডেন্ট পদে প্রার্থী হলেন। তার প্রচারণার কথাগুলো ছিল অত্যন্ত সুন্দর। স্বচ্ছতা আনবো, দুর্নীতি বন্ধ করব, ফুটবলকে মানুষের কাছে ফিরিয়ে দেব, এবং একটা প্রতিশ্রুতি যেটা ছোট দেশগুলোকে মুগ্ধ করেছিল, ফিফার আয় বাড়াবো এবং সব সদস্য দেশ বেশি অর্থ পাবে। 2016 সালে তিনি জিতলেন। ক্ষমতায় আসার পর ইনফান্তিনো যা করলেন সেটা দেখে বোঝা গেল তিনি ব্লাটারের উত্তরসূরি, প্রতিপক্ষ নন। পার্থক্য শুধু শৈলীতে। ব্লাটার ছিলেন পুরনো ধাঁচের রাজনীতিবিদ, ইনফান্তিনো আধুনিক কর্পোরেট ভাষায় কথা বলেন, সবকিছুকে ব্র্যান্ডিং করেন এবং অর্থের প্রবাহকে আরও বড় এবং আরও জটিল করেন যাতে প্রশ্ন করা কঠিন হয়। ব্লাটার যেখানে ছোট দেশগুলোকে নগদ টাকা দিতেন, ইনফান্তিনো সেখানে কর্পোরেট কাঠামোতে পরিণত করলেন সেই নির্ভরতাকে। ফরওয়ার্ড প্রোগ্রাম, উন্নয়ন তহবিল এবং বিভিন্ন প্রকল্প দেখতে পেশাদার, কিন্তু জবাবদিহিতা প্রায় শূন্য। এবং সবচেয়ে বড় পরিবর্তন, ফুটবলের পরিধি বাড়ানোর নামে টুর্নামেন্টকে এমনভাবে প্রসারিত করলেন যাতে টাকার প্রবাহ শুধু বাড়তে থাকে। 2010 সালে ফিফার নির্বাহী কমিটি ঘোষণা দিল 2022 বিশ্বকাপ কাতারে। পৃথিবী হতবাক হলো। কাতার মাত্র 11,000 বর্গ কিলোমিটার দেশ, যা বাংলাদেশের চেয়ে প্রায় 10 গুণ ছোট। তাপমাত্রা গ্রীষ্মে 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। ফুটবলের কোনো ঐতিহ্য নেই, আগে কখনো বিশ্বকাপে যায়নি কোয়ালিফাই করে। স্টেডিয়াম তো দূরের কথা, মাঠ পর্যন্ত ছিল না ঠিকঠাক। তাহলে কেন কাতার? পরে যা বেরিয়ে এলো তা হলো ফিফার ইতিহাসের সবচেয়ে পরিকল্পিত ভোট কেনার গল্প। ফরাসি সংবাদ মাধ্যম মিডিয়া পার্ট এবং পরে ব্রিটিশ মিডিয়ার বিভিন্ন তদন্তে বেরিয়ে এসেছে কাতারের পক্ষে ব্যাপক লবিং হয়েছিল। ভোটারদের অর্থ এবং সুবিধা দেওয়া হয়েছিল। সে নির্বাচনে ভোট দেওয়া 24 জন নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে পরে অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে, কিন্তু ভোট বাতিল হয়নি। কাতার হোস্ট থেকে গেছে। কাতারে বিশ্বকাপের অবকাঠামো বানাতে লক্ষ লক্ষ শ্রমিক এসেছিলেন নেপাল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইথিওপিয়া, ফিলিপাইন থেকে। তারা এসেছিলেন স্বপ্ন নিয়ে কয়েক বছর কাজ করে পরিবারকে ভালো রাখবেন, কিন্তু কাতারের কাফালা ব্যবস্থায় আটকে গেলেন। কাফালা মানে একজন শ্রমিকের আইনি মর্যাদা নির্ভর করে তার মালিকের উপর। মালিকের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না, মালিকের অনুমতি ছাড়া চাকরি বদলাতে পারবেন না, মালিক বেতন না দিলে তার কোনো সহজ আইনি উপায় নেই। এই ব্যবস্থায় শ্রমিকরা কার্যত মালিকের দাস। গরমে কাজ করেছেন 50 ডিগ্রিতে, কারণ সেই সময় নির্মাণ বন্ধ রাখার নিয়ম থাকলেও প্রয়োগ হতো না সবসময়। বেতন পেতে দেরি হতো মাসের পর মাস। আবাসন ছিল গাদাগাদি, 10-15 জন একটা ঘরে। 2021 সালে গার্ডিয়ান পত্রিকা একটা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করল। 2010 থেকে 2020 সালের মধ্যে কাতারে দক্ষিণ এশিয়া শ্রমিকদের মৃত্যু হয়েছে 6,000-এর বেশি। এই সংখ্যা নিয়ে বিতর্ক আছে। কতটা সরাসরি নির্মাণ দুর্ঘটনা, কতটা হৃদরোগ বা অন্য কারণে জানা যায়নি। তবে কাতার বলছে সংখ্যা 300-রও কম। কিন্তু এমনকি 300 মানুষের মৃত্যু কি গ্রহণযোগ্য একটা ফুটবল টুর্নামেন্টের জন্য? এই প্রশ্নটা কেউ ইনফান্তিনোকে করেছিলেন 2022 সালের 19শে নভেম্বর, বিশ্বকাপের উদ্বোধনের একদিন আগে। ইনফান্তিনো একটা বক্তৃতা দিলেন। তিনি বললেন, আজ আমি কাতারি মনে হচ্ছে, আরবি মনে হচ্ছে, আফ্রিকান মনে হচ্ছে, সমকামী মনে হচ্ছে, প্রতিবন্ধী মনে হচ্ছে, একজন অভিবাসী শ্রমিক মনে হচ্ছে। এবং তারপর তিনি বললেন, ইউরোপকে সমালোচনা করার আগে 3000 বছরের উপনিবেশবাদ, দাসত্ব এবং অন্যের জন্য ক্ষমা চাওয়া উচিত। এই বক্তৃতা প্রায় 1 ঘন্টা চলছিল, কিন্তু তিনি শ্রমিকদের মৃত্যুর কথা বললেন না কাফালার কথাও। ইনফান্তিনোর সবচেয়ে বড় উদ্ভাবন হলো নতুন টুর্নামেন্ট তৈরি, এবং প্রতিটি নতুন টুর্নামেন্টের পেছনে যুক্তি হলো ফুটবলের প্রসার। কিন্তু বাস্তব উদ্দেশ্য হলো আরও সম্প্রচার চুক্তি, আরও স্পন্সর, আরও অর্থ। বিশ্বকাপ 32 দল থেকে 48-এ নেওয়া হলো 2026 থেকে। 104টা ম্যাচ এখন হবে, আগের 64-র বদলে। ক্লাব বিশ্বকাপ 48টা ক্লাব নিয়ে নতুন করে তৈরি হলো। 2025 সালে আমেরিকায় প্রথম বড় আসর। এটাকে ফিফা বলেছে ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর। কিন্তু এই টুর্নামেন্ট তৈরি হয়েছে কিভাবে? খেলোয়াড় ইউনিয়নের সাথে কোনো পরামর্শ ছাড়া, ক্লাবগুলোর মতামতের উপেক্ষা করে, আন্তর্জাতিক ক্যালেন্ডারের কাঠামো ভেঙে। প্রতিটি নতুন টুর্নামেন্ট মানে আরও ম্যাচ। ফিফার ক্যালেন্ডার এখন এমন হয়ে গেছে যে শীর্ষ খেলোয়াড়রা বছরে 70 থেকে 75টা ম্যাচ খেলছেন। একাধিক ক্লাব লিগ, চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগ, জাতীয় দলের ম্যাচ, এখন আবার ক্লাব বিশ্বকাপ। খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন ফিফ প্রো যা বলছে যে খেলোয়াড়রা বছরে 50টার বেশি ম্যাচ খেলেন তাদের গুরুতর আঘাতের ঝুঁকি নাটকীয়ভাবে বাড়ে। বিশ্রামের অভাবে শরীর রিকভার করতে পারে না। দীর্ঘমেয়াদে হাঁটু, পিঠ, পেশি সব ক্ষতিগ্রস্ত হয়। রিয়াল মাদ্রিদ সহ কয়েকটা ইউরোপীয় ক্লাব আদালতে গেছে ফিফার ক্লাব বিশ্বকাপের বিরুদ্ধে। বলেছে এটা অবৈধ, কারণ খেলোয়াড়দের মতামত নেওয়া হয়নি এবং ক্লাব চুক্তির বাইরে ইন্স্যুরেন্স সম্পর্কে প্রশ্ন তোলা হয়নি। কিলিয়ান এমবাপ্পে বলেছেন, আমরা রোবটস নই। ভিনিসিয়াস জুনিয়র বলেছেন, খেলোয়াড়দের সাথে পরামর্শ করা হয়নি। ব্রুনো ফার্নান্দেজ বলেছেন, এই ক্যালেন্ডার মানসিকভাবে ভেঙে দেয়। ফিফার উত্তর, $500 মিলিয়ন পুরস্কার অর্থ ক্লাব বিশ্বকাপে। যেন টাকা দিলে শরীরের ক্ষতি পূরণ হয়, যেন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা বাড়লে হাঁটু লিগামেন্ট ঠিক হয়।
আগে 32 দলের বিশ্বকাপে প্রতিটি গ্রুপ ম্যাচ গুরুত্বপূর্ণ ছিল। 4টা দল 3টা ম্যাচ, প্রতিটিতে ভাগ্য নির্ধারণ। 48টা দলে গ্রুপে 3টা দল, একটা জিতলে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। দুর্বল দলগুলো আরও বেশি ঠুকবে, কারণ মহাদেশীয় কোটা বাড়ছে। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন গ্রুপ পর্বে অনেক ম্যাচ হবে নিষ্প্রাণ, কারণ ফলাফলটা আগেই বুঝে ফেলবে দর্শক। যেমন ফিলিপাইন বা তাহিতি বনাম আর্জেন্টিনা বা ফ্রান্স, এই ম্যাচগুলো ফুটবল নয়, আনুষ্ঠানিকতা। কিন্তু ইনফান্তিনো বলছেন আরও দেশ সুযোগ পাবে, এটা সত্য। কিন্তু সেই সুযোগ কি অর্থবহ, নাকি শুধু উপস্থিতির নিশ্চয়তা? খেলার নয়। বিশ্বকাপে যাওয়া মানে বিশ্বকাপ খেলা নয়। এবং সত্যিকারের কারণ হলো 104টা ম্যাচ মানে 40টা বেশি সম্প্রচার স্লট, আরও বেশি বিলিয়ন ডলার আয়। 2034 সালের বিশ্বকাপ সৌদি আরবে। এই সিদ্ধান্ত হয়েছে এমন একটা প্রক্রিয়ায় যেটাকে নির্বাচন বলা লজ্জাজনক। সৌদি আরব আবেদন করল অক্টোবর 2023-এ। মাত্র কয়েক সপ্তাহ পরে ফিফা ঘোষণা করল 2034 সৌদি আরব পেয়েছে, কারণ কোনো প্রতিযোগী ছিল না। কারণটা পরিষ্কার, আবেদনের জন্য যে সময় দেওয়া হয়েছিল সেটা এতটাই কম ছিল যে অন্য কেউ বিট করতে পারেনি। সময় নির্ধারণ করা হয়েছিল এমনভাবে যাতে শুধু সৌদি আরবের পক্ষেই সম্ভব হয়। এটা নির্বাচন নয়, এটা পূর্ব নির্ধারিত ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা। অথচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বহু বছর ধরে উদ্বেগ প্রকাশ করছে। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি ইস্তানবুলের সৌদি কনসুলেটে হত্যার শিকার হন। সিআইএ বলেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই হত্যার অনুমোদন দিয়েছিলেন। অথচ সেই দেশে 2034 সালে বিশ্বকাপ হবে। LGBTQ মানুষের জন্য সৌদি আরব অত্যন্ত বিপজ্জনক। সমকামিতা আইনত অপরাধ, শাস্তি হতে পারে কারাদণ্ড বা মৃত্যু পর্যন্ত। 2022 সালে কাতারে অনেকে বলেছিলেন ঘরে LGBTQ সমর্থক ব্যানার নিয়ে মাঠে যেতে ভয় পেয়েছেন। সৌদি আরবে সেই পরিস্থিতি আরও কঠিন। নারীদের জন্য স্বাধীনতা সীমিত, যদিও সাম্প্রতিক বছরে কিছু পরিবর্তন হয়েছে। রাজনৈতিক বিরোধীদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয় এবং নির্যাতনের অভিযোগ আছে। ইনফান্তিনো কি বললেন ফুটবল পরিবর্তন আনতে পারে। কাতারেও একই কথা বলেছিলেন। 10 বছরে কাতারে কি পরিবর্তন এসেছে? শ্রমিকদের মৃত্যু কি থামিয়েছে? কাফালা ব্যবস্থা কি পুরোপুরি শেষ হয়েছে? এই প্রশ্নের উত্তর নেই। তবে সৌদি আরব শুধু বিশ্বকাপ কিনছে না। রোনালদো, নেইমার, বেনজেমা, কান্তে পৃথিবীর সেরা খেলোয়াড়দের সৌদি লিগে নিয়ে গেছে অভূতপূর্ব বেতনে। রোনালদো বছরে প্রায় $200 মিলিয়ন পাচ্ছেন বলে জানা গেছে। গলফে LIV লিগ, যেটা PGA ট্যুরকে রীতিমতো চ্যালেঞ্জ করেছে। জেদ্দায় আয়োজিত হচ্ছে ফর্মুলা 1 রেস, টেনিস টুর্নামেন্ট, বক্সিং, রেসলিং, স্পোর্টস। সবকিছু কিনছে, সবকিছুতে নাম লেখাচ্ছে। কারণ একটাই, আন্তর্জাতিক মনোযোগ মানবাধিকার থেকে সরিয়ে খেলার দিকে নিয়ে যাওয়া। পৃথিবীর মানুষ যখন রোনালদোর গোল নিয়ে কথা বলছে, তখন সাংবাদিকের হত্যার কথা কম মনে থাকে। এটাকে বলে স্পোর্টস ওয়াশিং, এবং ফিফা সেই স্পোর্টস ওয়াশিং প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। কারণ বিশ্বকাপ পৃথিবীর সবচেয়ে দেখা খেলাধুলার আয়োজন। ইনফান্তিনোর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, বিতর্ক যেন তার নিত্যর সঙ্গী। ঠিক যেমন বিতর্কিত তার ফুটবল সংস্থা ফিফার হরেক রকম নীতি। 2023 সালে তিনি সুইজারল্যান্ড ছেড়ে পরিবার নিয়ে সৌদি আরবে চলে গেলেন। ফিফার প্রেসিডেন্ট এখন থাকেন রিয়াদে। এটা কেন? সরকারিভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, কিন্তু কয়েকটা যোগসূত্র আছে। প্রথমত, সৌদি আরব ফিফার সাথে একের পর এক বড় চুক্তি করছে। 2034 বিশ্বকাপ, সৌদি আরামকোর স্পন্সরশিপ, সৌদি ট্যুরিজম অথরিটির চুক্তি। প্রেসিডেন্ট সেখানে থাকলে সম্পর্ক নিবিড় থাকে। দ্বিতীয়ত, সুইজারল্যান্ডে তার বিরুদ্ধে একটা তদন্ত চলছিল সাবেক অ্যাটর্নি জেনারেল মাইকেল লাউবারের সাথে গোপন বৈঠকের অভিযোগে। সেই বৈঠকগুলো আনুষ্ঠানিক রেকর্ডে নেই, বিষয়বস্তু অজানা। লাউবার সে সময় ফিফা সংক্রান্ত তদন্তের দায়িত্বে ছিলেন। সুইজারল্যান্ড ছেড়ে যাওয়া কি সেই তদন্ত থেকে দূরে থাকার কৌশল? ইনফান্তিনো অস্বীকার করেছেন। আরেকটা প্রশ্ন জাগে, ফিফার প্রেসিডেন্টের বেতন কত? ফিফা প্রকাশ করে না, এটাই উত্তর। কারণ ফিফা নিজেকে অলাভজনক সংগঠন বলে, এবং অলাভজনক সংগঠনে স্বচ্ছতার দাবি থাকে। বিভিন্ন তদন্ত সাংবাদিকতায় যা বেরিয়েছে, ইনফান্তিনো বছরে $3 থেকে $5 মিলিয়ন মধ্যে বেতন পাচ্ছেন। বিমান ভ্রমণ, আবাসন, নিরাপত্তা এগুলো আলাদা, এবং বিভিন্ন দেশে গেলে আতিথেয়তা বাবদ যা পাওয়া যায় সেটা অন্য হিসাব। তুলনার জন্য বলি, জাতিসংঘের মহাসচিব বছরে $8 লাখ পান। অন্যদিকে একটা অলাভজনক সংগঠনের প্রধান $5 মিলিয়ন পান, যে সংগঠনের উদ্দেশ্য ফুটবলের উন্নয়ন। 2024 সালে ফিফা একটা নতুন এজেন্সি তৈরি করেছে, ফিফা প্লাস কমার্শিয়াল। এর মাধ্যমে ফিফা নিজেই বিভিন্ন দেশের সম্প্রচার ও মার্কেটিং সরাসরি নিয়ন্ত্রণ করবে। এটা আরও কেন্দ্রীকরণ এবং আরও অস্বচ্ছতা। যত বেশি ফিফা নিজে ব্যবসা করবে, তত বেশি তার নিজের কার্যক্রমের বাইরে থেকে নজরদারি করা কঠিন হবে। ইনফান্তিনোর সবচেয়ে বড় যুক্তি হল ফিফার অর্থ ছোট দেশগুলোর উন্নয়নে যাচ্ছে। ফিফা ফরওয়ার্ড প্রোগ্রাম, প্রতি সদস্য ফেডারেশন বছরে $5 বিলিয়ন পাবে উন্নয়নের জন্য। শুনতে চমৎকার। মোট সদস্য 211, গণনা করলে বছরে $1 বিলিয়ন বেশি। কিন্তু বাস্তবতা কি? অনেক দেশে এই অর্থ ফুটবল উন্নয়নে যায়নি। ফেডারেশনের কর্মকর্তাদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু কোনো জবাবদিহিতা নেই। কারণ ফিফা যদি জবাবদিহিতা চায়, তাহলে সেই ফেডারেশনের ভোট হারাবে। ভোট হারালে ক্ষমতা টিকে থাকবে না। তাই অর্থ দাও, কিন্তু প্রশ্ন করো না। আফ্রিকায় পৃথিবীর সবচেয়ে বেশি ফুটবল প্রতিভা। এই কথাটা শুধু কথার কথা নয়। বর্তমান প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়দের একটা বড় অংশ আফ্রিকান বা আফ্রিকান বংশোদ্ভূত। চেলসি, আর্সেনাল, লিভারপুল এই ক্লাবগুলোতে আফ্রিকান প্রতিভাদের আধিপত্য। কিন্তু আফ্রিকার ক্লাবগুলো দরিদ্র, আফ্রিকার লিগগুলো দুর্বল।
আফ্রিকার ফেডারেশনগুলো ফিফার অর্থের উপর নির্ভরশীল। কেন এই বৈপরীত্য? কারণ ফিফার আয়ের বিভাজন সমান নয়। একজন আফ্রিকান খেলোয়াড় যখন 16 বছরে ইউরোপে যান তখন ট্রান্সফার ফি যায় তার আফ্রিকান ক্লাবে, কিন্তু সেই ক্লাব দুর্বল বলে কম পায়। এরপর সে খেলোয়াড় পরের 10 বছরে ইউরোপে $মিলিয়ন আয় করেন, কিন্তু সে আয়ের কোনো অংশ আফ্রিকান ফুটবলে ফিরে আসে না কোনো কাঠামোগত পথে। ফিফা এই কাঠামো বদলাতে পারে, কিন্তু ইউরোপিয়ান ক্লাব এবং লিগগুলোর সাথে সম্পর্ক রক্ষার জন্য বদলায় না। ইউরোপিয়ান ক্লাবগুলো আফ্রিকা থেকে প্রতিভা নেয় এবং সেই প্রতিভা দিয়ে কোটি কোটি পাউন্ড আয় করে। আফ্রিকান ফুটবলে সেই সম্পদের কোনো কার্যকর পুনর্বন্টন নেই। এটা উপনিবেশবাদের একটা আধুনিক সংস্করণ এবং ইনফান্তিনো উপনিবেশবাদের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু এই কাঠামো বহাল রাখেন। অন্যদিকে এশিয়ার ফুটবলে দুটো গল্প আছে। একদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, যারা ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, যেখানে ফুটবলের সম্ভাবনা আছে কিন্তু অবকাঠামো নেই। ফিফার ফরওয়ার্ড অর্থ আসছে, কিন্তু সেই অর্থ কিভাবে ব্যবহার করা হচ্ছে তা কার্যকর নজরদারি নেই। বাফুফে ফিফার অর্থ পায়, কিন্তু বাংলাদেশের ফুটবলের মান বাড়ছে না। ফিফার কাছে এটা সমস্যা না, কারণ বাফুফে ভোট দেয়। এই চক্রটাই ফিফার প্রকৃত শাসন কাঠামো। অর্থ এবং ভোট বিনিময়, উন্নয়নের প্রতিশ্রুতি কিন্তু জবাবদিহিতাহীন। 1930 সালে জুলেরিমে একটা টিনের বাক্সে করে বিশ্বকাপ ট্রফি বহন করেছিলেন। 2022 সালে কাতার বিশ্বকাপে ট্রফিটা মঞ্চে তোলা হয়েছিল বিশেষ আলোয়, বিশেষ পোশাকে, যেন একটা বিলাসবহুল পণ্য। ফুটবল এখন পণ্য, কিন্তু এই পণ্যায়নের বিরুদ্ধে প্রতিরোধও আছে। ইউরোপীয় সুপার লিগের প্রস্তাবে ম্যান ইউনাইটেড, লিভারপুলের সমর্থকরা রাস্তায় নেমেছিলেন এবং সেই লিগ বাতিল হয়েছিল। ফিফার ক্লাব বিশ্বকাপের বিরুদ্ধে খেলোয়াড়রা কথা বলেছেন। মানবাধিকার সংগঠনগুলো কাতার এবং সৌদি আরবের বিরুদ্ধে লড়ছে, কিন্তু এই প্রতিরোধ যথেষ্ট না। কারণ ফিফার ক্ষমতা কাঠামো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে প্রতিরোধ করা কঠিন। একদিকে আছে বড় ইউরোপীয় ক্লাব এবং লিগগুলো, যাদের টাকা আছে কিন্তু ফিফার ভেতরে সরাসরি ভোট কম। অন্যদিকে আছে ছোট ফেডারেশনগুলো, যাদের ভোট আছে কিন্তু ফিফার অর্থের উপর নির্ভরশীল। ইনফান্তিনো এই দুই পক্ষকে একসাথে ম্যানেজ করেন। বড়দের কাছ থেকে অর্থ নেন, ছোটদের কাছে অর্থ দেন এবং নিজে মাঝখানে থাকেন। বর্তমান ফুটবলের সামনে দুটো পথ আছে। একটা পথে ফিফার বর্তমান মডেল চলতে থাকবে, আরও টুর্নামেন্ট, আরও দল, আরও $বিলিয়ন। 2040 সালে হয়তো বিশ্বকাপে 64টা দল থাকবে, হয়তো দুটো মহাদেশ একসাথে হবে, হয়তো বছরে দুটো বিশ্বকাপ হবে। এই পথে অর্থ বাড়বে, কিন্তু ফুটবলের মান কমবে। অন্য পথে মানুষ ফুটবলকে ফিরিয়ে নেবে। এই পথটা দেখার সহজ নয়, কিন্তু ইতিহাস বলছে মানুষ শেষ পর্যন্ত প্রতিরোধ করে। এখন প্রশ্ন হচ্ছে, ফুটবল কার? 1930 সালে উরুগুয়ের মাঠে যখন 13টা দেশ খেলেছিল, তখন প্রতিটি ম্যাচে একটা প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছিল, কে সেরা। 2022 সালে কাতারে যখন 32টা দেশ খেলেছে, তখন অনেক প্রশ্নের উত্তর পাওয়া গেছে। কে বেশি টাকা পাওয়া গেছে, কোন স্পন্সর কত খুশি, সম্প্রচার রাইটস কত বিলিয়নে বিক্রি হয়েছে। কিন্তু মূল প্রশ্নটার উত্তর সেটা এখনো কেউ করে না, কারণ মূল প্রশ্নটা ব্যবসার জন্য অপ্রাসঙ্গিক। মূল প্রশ্নটা হলো, কোপা কাবানার সৈকতে খালি পায়ে বল নিয়ে খেলা সেই ছেলেটির কাছে ফুটবল কি? সে ছেলে ফুটবলকে ভালোবাসে, কারণ ফুটবল তাকে মুক্ত অনুভব করায়। ইনফান্তিনোর ফিফা সে মুক্তির কথা জানে, কিন্তু উল্টো বিক্রি করা তাকে। জুলেরিমে সে মুক্তি দিতে চেয়েছিলেন এবং একটা টিনের বাক্সে করে সে স্বপ্ন বহন করেছিলেন। আজ সে বাক্স সোনায় মোড়ানো, কিন্তু ভেতরে কি আছে? সেটা স্বপ্ন নাকি শুধু হিসাব? এই প্রশ্নটার উত্তর দেওয়ার দায়িত্ব ফিফার নয়, দায়িত্ব আমাদের, যারা ফুটবল দেখি, যারা ভালোবাসি, যারা চাই ফুটবল শুধু পণ্য হয়ে না থাকুক। যেদিন দর্শক প্রশ্ন করা বন্ধ করে, সেদিন থেকে ফুটবল শুধু ব্যবসা। যেদিন দর্শক প্রশ্ন করে, সেদিন থেকে ফুটবল আবার খেলা। ফুটবল তৈরি হয়েছিল গরিবের হাতে গরিবকে স্বপ্ন দেওয়ার জন্য। ফিফা সেটাকে পণ্য বানিয়ে বেশি দামে বিক্রি করলো।